আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ডি ব্লকে ছিলাম, তাই তো? আমরা কোথায় ছিলাম? ডি ব্লকে ছিলাম। ডি ব্লকের কোন জায়গায় ছিলাম? ডি ব্লকের অবস্থান্তর ধাতুর মধ্যে ছিলাম। ডি ব্লকে আমরা কোথায় ছিলাম? ডি ব্লকে অবস্থান্তর ধাতু বা ইংরেজিতে যেটাকে আমরা বলি ট্রানজিশনাল অবস্থান্তর ধাতু বা ইংরেজিতে যেটাকে বলা হয় ট্রানজিশনাল মেটাল, সে জায়গায় ছিলাম। অবস্থান্তর ধাতু বা ইংরেজিতে যেটাকে বলা হয় ট্রানজিশনাল মেটাল, আমরা সে জায়গায় ছিলাম। সো আমরা এই অবস্থান্তর ধাতু বা ট্রানজিশনাল মেটাল থেকে শুরু করব। এই অবস্থান্তর ধাতু বা ট্রানজিশনাল মেটালের আমরা বিভিন্ন বৈশিষ্ট্য তোমাদের বলেছিলাম, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। একে একে এদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর কথায় বলেছিলাম যে পরিবর্তনশীল জারণ মান। এক নম্বর কথা হচ্ছে পরিবর্তনশীল জারণ মান। পরিবর্তনশীল জারণ মান, পরিবর্তনশীল জারণ মান। এই যে আমাদের ডি ব্লকের যে অবস্থান্তর মৌলগুলো আছে, সেই অবস্থান্তর মৌলগুলোর জারণ মান পরিবর্তনশীল হয়। যেমন ফর এক্সাম্পল আয়রন একটা অবস্থান্তর ধাতু, সে আয়রনের জারণ মান হচ্ছে +2 +3। তোমাদের বই দেখলে দেখবে যে আরো অনেক, আচ্ছা দাঁড়াও ক্লাসটা রেকর্ড করে নিই, কারণ তোমাদের ওয়েবসাইট হলে ক্লাসগুলো তো ওয়েবসাইটে রেকর্ডেড দেওয়া হবে, তখন যেন ভালো কোয়ালিটির তোমরা রেকর্ডেড ক্লাস পাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। সো আমরা এই যে ডি ব্লকের মৌল পড়বো আজকে। ডি ব্লকের আমরা লাস্ট ক্লাসে ছিলাম অবস্থান্তর ধাতু বা ট্রানজিশনাল মেটালে। অবস্থান্তর ধাতু বা ট্রানজিশনাল মেটালের একটা প্রথম বৈশিষ্ট্য আমরা বলেছিলাম পরিবর্তনশীল জারণ মান। মানে জারণ মানটা ফিক্সড না। যেমন আমি যদি তোমাকে বলি সোডিয়ামের জারণ মান কত, আমি যদি তোমাকে বলি সোডিয়ামের জারণ মান কত, আমরা ছোটবেলায় পড়েছি যে গ্রুপ 1 এর মৌলগুলো সমূহের জারণ মান +1। তাহলে সোডিয়াম গ্রুপ 1 এর মধ্যে পড়ে, সোডিয়ামের জারণ মান তুমি বলে দিবা ভাইয়া +1। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ম্যাগনেসিয়ামের জারণ মান কত, তুমি বলবে যে ভাই গ্রুপ 2 এর জারণ মান +2, তাহলে এটা জারণ মান হচ্ছে +2। আমি যদি তোমাকে বলি যে বলো তো ক্লোরিনের জারণ মান কত, তুমি বলবে ভাই গ্রুপ 17 এর জারণ মান -1। সো ক্লোরিনের জারণ মান -1। সো এখানে খেয়াল করো এদের যে জারণ মান আছে অক্সিডেশন নাম্বার, এই জারণ মান বা অক্সিডেশন নাম্বারটা ফিক্সড। এদের ক্ষেত্রে জারণ মান বা অক্সিডেশন নাম্বারটা ফিক্সড। কিন্তু আয়রনের ক্ষেত্রে দেখো জারণ মান +2 +3। এখন বলবো ভাইয়া এটাও তো ফিক্সড, +2 হবে নাহলে +3 হবে, বাট এটা কি পরিবর্তনশীল না? একটা যৌগের +2 হচ্ছে, আরেকটা যৌগের ক্ষেত্রে +3 হচ্ছে। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে পরিবর্তনশীল জারণ মান। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পরিবর্তনশীল জারণ মান। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা পরিবর্তনশীল জারণ মান, যে একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে +3, জিনিসটাকে বলা হয় পরিবর্তনশীল জারণ মান। তোমাদের বই আরো অনেকগুলা দেওয়া আছে, +2 +3 +4 +5 +6, আরো অনেকগুলা দেওয়া আছে, ঠিক আছে? নানা মান তোমাদের বইয়ের মধ্যে আয়রনের জারণ মানের ক্ষেত্রে দেওয়া আছে। যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জারণ মান দেখি +3 +6। আমি স্টেবল ফর্মগুলোর কথা বলতেছি। জারণ মানের অনেকগুলো আনস্টেবল ফর্ম আছে, যে একটা দুইটা যৌগ তৈরি হয়েছে সেই জারণ মানে, একটা দুইটা যৌগ তৈরি হয়েছে সেই জারণ মান দিয়ে। কিন্তু আমাদের হচ্ছে যে এদের জারণ মানটা আমাদের পরিবর্তনশীল জারণ মান দেখা যায়। এখন প্রশ্ন আসতে পারে ভাই কেন পরিবর্তনশীল জারণ মান দেখা যায়? উত্তর হচ্ছে এদের ডি ব্লকের কারণে। এদের ডি ব্লক থাকার কারণে এদের অনেকগুলো অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে। সো অনেক অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকার কারণে তাদের থেকে খুব সহজেই ইলেকট্রন টানাটানি করা যায়, খুব সহজেই তাদের মধ্য থেকে ইলেকট্রন টানাটানি করা যায়, ইলেকট্রন বের করা যায়। এই জন্য এখানে জারণ মানটা পরিবর্তনশীল হচ্ছে। তোমার এখান থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে। আমাদের সর্বোচ্চ জারণ মান, সর্বোচ্চ জারণ মান আমাদের কার হয়? সর্বোচ্চ জারণ মান এখান থেকে তোমার একটা এমসিকিউ মনে রাখতে হবে, সর্বোচ্চ জারণ মান হয় আমাদের এই ম্যাঙ্গানিজের +7। এটা হচ্ছে সর্বোচ্চ জারণ মান হয়। যেমন KMnO4, KMnO4 এখানে দেখো অক্সিজেনের হচ্ছে একটা অক্সিজেনের -2, তাহলে দুইটা অক্সিজেন চারটা অক্সিজেনের কত -8। পটাশিয়াম গ্রুপ 1 এর মূল্য +1, তাহলে এটা কত +7, এটা কত +7। ম্যাঙ্গানিজের জারণ মান সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে +7। প্রথম মানে আমাদের সর্বোচ্চ জারণ মান, দ্বিতীয় সর্বোচ্চ জারণ মান কত জানো? +7 এর বেশি জারণ মান কিন্তু কখনোই পসিবল না। দ্বিতীয় সর্বোচ্চ জারণ মান আমরা দেখতে পাই ক্রোমিয়ামের মধ্যে। ক্রোমিয়াম ছাড়াও আরো অনেকের মধ্যে দেখা যায় দ্বিতীয় সর্বোচ্চ জারণ মান। দ্বিতীয় সর্বোচ্চ জারণ মান কার মধ্যে দেখা যায়? ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায় +6। যেমন আমি যদি তোমাকে বলি হচ্ছে K2Cr2O7, এখানে খেয়াল করো একটা অক্সিজেনের -2, তাহলে চারটা অক্সিজেনের কত -14। পটাশিয়াম একটার +1, তাই দুইটার কত +2, তাহলে ক্রোমিয়াম কত +12। তাহলে আমাদের দুইটা ক্রোমিয়াম এখানে Cr2 মানে দুইটা ক্রোমিয়াম +12, তাহলে একটা ক্রোমিয়াম কত হবে? একটা ক্রোমিয়াম হবে +6 হবে। একটা ক্রোমিয়াম কি হবে? একটা ক্রোমিয়াম হবে +6 হবে, ঠিক আছে? সো আমাদের সর্বোচ্চ জারণ মান ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হয় +7, ম্যাঙ্গানিজের পর দ্বিতীয় সর্বোচ্চ জারণ মান ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায় +6। এই দুইটা কথা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসে সর্বোচ্চ জারণ মান কার মধ্যে দেখা যায়? উত্তর হবে ম্যাঙ্গানিজ। বা পরীক্ষায় আমাকে যে কোনোটা দিয়ে বলতে পারে জারণ মান বলো। এখন তোমার মনে একটা প্রশ্ন আসে স্বাভাবিক, ভাইয়া অক্সিজেনের তো জারণ মান অনেকগুলা দেখা যায়,
ভাইয়া অক্সিজেনের তো অনেকগুলো জারণ মান দেখা যায়, যেমন অক্সিজেনের জারণ মান আমাদের -2 হয়, -1 হয়। এখন বলবো ভাই অক্সিজেনের জারণ মান তো অনেকটা হয়, যেমন H2O তে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তাহলে এখানে -2। ভাই H2O2 যদি বলি তখন অক্সিজেনের জারণ মান কত? হাইড্রোজেনের +1 একটা হাইড্রোজেনের +1, তাহলে দুইটা হাইড্রোজেনের +2, তাহলে এখানে যে অক্সিজেন আছে তার জন্য -2, কারণ পুরো জিনিসটা তো আমাদের 0 হবে। তো এই জায়গায় অক্সিজেনের জারণ মান, এখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, এই জায়গায় অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। তারপর যদি আমি তোমাকে বলি হচ্ছে KO2 পটাশিয়াম সুপার অক্সাইড, তাহলে এটা হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, আর এটা পটাশিয়াম সুপার অক্সাইড। পারঅক্সাইড অক্সিজেনের জারণ মান -1, আর সুপার অক্সাইডের ক্ষেত্রে কি +1, তাহলে অক্সিজেনের কত হইতে হবে? অক্সিজেনেরও +1 হইতে হবে। তাহলে দুইটা অক্সিজেনের যদি হয় +1, আমাদের দুইটা -1, দুইটা অক্সিজেনের যদি হয় -1, তাহলে একটা অক্সিজেনের কত? -1/2। ভাইয়া পটাশিয়ামের তো আমাদের হচ্ছে যে ভিন্ন ভিন্ন জারণ মান দেখা যায়, পরিবর্তনশীল জারণ মান দেখা যায়। তাহলে পটাশিয়াম কি ভাইয়া অবস্থান্তর ধাতু? না, পটাশিয়াম অবস্থান্তর ধাতু না। অবস্থান্তর ধাতু না হওয়া সত্ত্বেও, অবস্থান্তর ধাতু না হওয়া সত্ত্বেও আমাদের পটাশিয়ামের মধ্যে পরিবর্তনশীল জারণ মান দেখা যায়, যেটা অন্যদের মধ্যে খুব কমন না। ঠিক আছে, এতটুকু লেখা হয়েছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, তাহলে অক্সিজেন কিন্তু একটা এক্সেপশন, যেটা ডি ব্লকের মৌল না হয়েও যার মধ্যে আমাদের কি দেখা যায়? অবস্থান মানে পরিবর্তনশীল জারণ মান দেখা যায়। ঠিক আছে, এটা গেল পরিবর্তনশীল জারণ মানের কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের প্যারাচুম্বকত্ব দেখা যায়। এখন এই প্যারাচুম্বকত্ব যে কথাটা আছে, এই কথাটা আমাদের অনেককে কনফিউজড করে। প্যারাচুম্বকত্ব, খেয়াল করে দেখো, প্যারাচুম্বকত্ব বা প্যারাম্যাগনেটিজম বলতে আসলে কি বোঝায়? আমাদের যে চুম্বকত্ব আছে, এই চুম্বকত্ব বা ম্যাগনেটিজম, চুম্বকত্ব বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হচ্ছে ম্যাগনেটিজম, এই চুম্বকত্ব বা ম্যাগনেটিজমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। চুম্বকত্ব বা ম্যাগনেটিজমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ডায়াচুম্বকত্ব, একটাকে বলা হয় চুম্বকত্ব, আর চুম্বকত্ব যাদের মধ্যে দেখা যায় তারা চুম্বক। তারপর হচ্ছে যে আমাদের প্যারাচুম্বকত্ব যাদের মধ্যে দেখা যায় তারা প্যারাচুম্বক। তারপর হচ্ছে যে আমাদের ফেরোচুম্বকত্ব যাদের মধ্যে দেখা যায় তারা আমাদের চুম্বকত্ব। আচ্ছা, যেখানে আসি আমরা, এখন খেয়াল করে দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোনটা কোন চুম্বক হবে সেটা আমরা ইলেকট্রন বিন্যাস দেখে বলতে পারবো। আমরা কয়েক ধরনের কোয়ান্টাম সংখ্যা পড়ি, যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, স্পিন, আমাদের হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে যে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা যে কোনো কিছু চুম্বকত্ব বলতে পারি, যে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার, এই স্পিন কোয়ান্টাম নাম্বারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে ইলেকট্রনের ঘূর্ণন বোঝায়। ইলেকট্রন আমাদের দুই দিকে ঘোরে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর একটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমাদের ইলেকট্রনের স্পিন কয় দিকে হয়? দুই দিকে হয়, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো ঘড়ির কাঁটার দিকে যেটা, তার স্পিন হচ্ছে +12, ঘড়ির কাঁটার দিকে যেটা তার স্পিন হচ্ছে +12, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা তার স্পিনকে বলা হয় -12। তো ধরো একটা অরবিটাল, এটা হচ্ছে একটা অরবিটাল, এটা কি একটা অরবিটাল, ধরো এটা আমাদের একটা px অরবিটাল। এই px অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে, দ্যাট মিন্স একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে এই ইলেকট্রনটা +12 স্পিনে ঘুরতেছে। সো এই যে +12 স্পিনে ঘুরতেছে বা এই যে এর ঘূর্ণন, এই ঘূর্ণনের কারণে চুম্বকত্ব ক্রিয়েট হবে। এই যে এই আমাদের px অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন আছে, এই বিজোড় ইলেকট্রনটা +12 স্পিনে ঘুরতেছে বা ঘড়ির কাঁটার দিকে একটা অর্ধ ঘূর্ণন দিচ্ছে। +12 দিয়ে বোঝাচ্ছে এটা পূর্ণ ঘূর্ণন না, একটা অর্ধ ঘূর্ণন। এটা হচ্ছে ঘড়ির কাঁটা, এই ঘড়ির কাঁটা পুরাটা ঘুরতেছে না, সে কতটুকু ঘুরতেছে? অর্ধ ঘূর্ণন দিচ্ছে, এটাকে বলতেছি আমরা +12। তো +12 স্পিন দিচ্ছে এটা এই জন্য এটাকে আমরা বলতেছি কি px কি ধরনের ঘূর্ণন দিচ্ছে? px হচ্ছে আমাদের +12 ঘূর্ণন দিচ্ছে। কি ধরনের ঘূর্ণন দিচ্ছে? +12 ঘূর্ণন দিচ্ছে। সো এই যে এর ঘূর্ণনটা, এই ঘূর্ণনের কারণে এখানে একটা চৌম্বকত্ব ক্রিয়েট হয়, বা আমরা এটাকে বলা হয় যে আমাদের বইয়ের ভাষায় এই জিনিসটাকে বলে একটা চৌম্বক মোমেন্ট সৃষ্টি হয়। কি বলা হয়? একটা চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়, এবং এই জিনিসটা একটা চৌম্বক ধর্ম প্রকাশ করে। এই যে আমাদের ইলেকট্রনের অর্ধ ঘূর্ণন, এই অর্ধ ঘূর্ণনের কারণে একটা চৌম্বক মোমেন্ট
কি তৈরি হচ্ছে, একটা চৌম্বক মোমেন্ট তৈরি হচ্ছে, চৌম্বক মোমেন্ট বা আমাদের হচ্ছে যে চৌম্বক ভ্রামক তৈরি হচ্ছে, যেটা আসলে একটা ছোট ছোট ক্ষুদ্র 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 চৌম্বক হিসেবে কাজ করতেছে। সো এই বিজোড় ইলেকট্রন যদি থাকে তাহলে খুব ভালো, কিন্তু এখানে যদি জোড় ইলেকট্রন থাকে, এই প্লাস হাফের সাথে যদি আমাদের মাইনাস হাফ চলে আসে, তাহলে প্লাস হাফ এবং মাইনাস হাফ মিলে কি হয়, জিরো। ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে একে অপরকে প্রশমিত করে দেয়, তখন কিন্তু সেটা আর চৌম্বক হিসেবে কাজ করে না, তখন কিন্তু সেটা আর চৌম্বক হিসেবে কাজ করে না। সো তার মানে হচ্ছে যে আমাদের প্যারাচুম্বকত্ব দেখানোর শর্ত হচ্ছে সেখানে বিজোড় ইলেকট্রন থাকতে হবে, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। তাহলে প্যারাচুম্বকত্ব থাকার শর্ত কি, প্যারাচুম্বকত্ব দেখানোর শর্ত হচ্ছে আমাদের সেখানে কি থাকতে হবে, বিজোড় 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 বা অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। আর ডায়াচুম্বকত্বের মধ্যে আমাদের কি হবে না, ডায়াচুম্বকত্বের মধ্যে হচ্ছে যে আমাদের বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকবে না, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকবে না। সো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন যাদের মধ্যে থাকে না তারা ডায়াচুম্বক হিসেবে কাজ করে, আর যাদের মধ্যে বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে তারা সবাই প্যারাচুম্বক হিসেবে আচরণ করে। আর ফেরোচুম্বক বেসিক্যালি প্যারাচুম্বকের চূড়ান্ত রূপ, প্যারাচুম্বকের চূড়ান্ত রূপ, প্যারাচুম্বকের চূড়ান্ত রূপ, যে প্যারাম্যাগনেটিক যারা, এই প্যারাম্যাগনেটিকের চূড়ান্ত রূপ, প্যারাম্যাগনেটিক যারা তাদের চূড়ান্ত রূপকে প্যারাম্যাগনেটিকের আমাদের চূড়ান্ত রূপ, মানে এই প্যারাচুম্বকত্বের চূড়ান্ত রূপ হচ্ছে ফেরোচুম্বকত্ব, প্যারাচুম্বকের চূড়ান্ত রূপ, এরা হচ্ছে আমাদের ফেরোচুম্বক হচ্ছে প্যারাচুম্বকের চুম্বকের চূড়ান্ত রূপ, প্যারাচুম্বকের চূড়ান্ত রূপ, প্যারাচুম্বকের চূড়ান্ত রূপ হচ্ছে আমাদের এই ফেরোচুম্বক। ঠিক আছে, সো এটা আমরা কি দিয়ে মনে রাখবো, এটা আমরা মনে রাখবো এখানে ফেরোচুম্বক আমাদের তিনটা আছে, জাস্ট তিনটা আমাদের ফেরোচুম্বকত্ব দেখায়, মনে রাখবো ফেনিকো দিয়ে। এটা কি দিয়ে মনে রাখবো, ফেনিকো, এটা কি দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে ফেনিকো, ফেনিকো। কেউ ফেনির আছে এখানে? তো যেখানে ছিলাম আমরা, তাহলে এই ফেরোচুম্বকত্ব দেখা যায় শুধুমাত্র আমাদের ফেনিকো, আয়রন, নিকেল, কোবাল্ট, এদের মধ্যে আমাদের ফেরোচুম্বকত্ব দেখা যায়। প্যারাচুম্বকত্ব এই আমাদের ডি ব্লক মৌলের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্যারাচুম্বকত্ব দেখা যায়, স্পেশালি বলতে গেলে আমাদের অবস্থান্তর ধাতুগুলোর মধ্যে প্যারাচুম্বকত্ব দেখা যায়। তো এই প্যারাচুম্বকত্ব দেখা যায় আমাদের হচ্ছে এদের মধ্যে। তো আমাদের এক্সাম্পল হিসেবে অনেকগুলো এক্সাম্পল বলা আছে, আমাদের ডি ব্লকের অসংখ্য এক্সাম্পল আমাদের এই জায়গায় বলা আছে যাদের মধ্যে প্যারাচুম্বকত্ব দেখা যায়। তোমাকে যদি আমি কখনো এই আমাদের আয়রনের মধ্যে তো ফেরোচুম্বকত্ব দেখা যায়, এই Fe2+, Fe3+, এদের মধ্যে কিন্তু আমাদের প্যারাচুম্বকত্ব দেখা যায়, এদের মধ্যে কিন্তু প্যারাচুম্বকত্ব দেখা যায়। সো ডি ব্লকের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে প্যারাচুম্বকত্ব দেখা যাওয়া। ডি ব্লকের মধ্যে তিনজনের মধ্যে প্যারাচুম্বকত্ব অনেক বেশি দেখা যায়, তখন তাদেরকে বলি আমরা ফেরোচুম্বকত্ব, তখন তাদেরকে বলি আমরা ফেরোচুম্বক। ফেরোচুম্বক মানে সত্যিকারের চুম্বকে কনভার্ট হয়ে গেছে, ফেরোচুম্বক মানে সত্যিকারের চুম্বকে কনভার্ট হয়ে গেছে। আর প্যারাচুম্বক মানে একটা চুম্বক ক্ষেত্র, ধরো একটা বস্তু আছে, এই বস্তুর কাছে তুমি একটা চুম্বক ক্ষেত্র আনলা, এটা একটা বস্তু, এই বস্তুর কাছে তুমি একটা চুম্বক ক্ষেত্র আনলা, সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই বস্তুটা কিন্তু চুম্বক না, বাট এখানে একটা চুম্বক ক্ষেত্র আনলা, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আনলা, এখানে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড আনলা, সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ও চুম্বকের মতো আচরণ করবে, কিন্তু এই আয়রন, নিকেল, কোবাল্ট এরা সত্যিকারের চুম্বকে কনভার্ট হয়ে যায় পরবর্তীতে। সো আমাদের হচ্ছে যে প্যারাচুম্বকত্ব দেখা যায়, তোমাদের বই দেখবা অনেকগুলো এক্সাম্পল আছে, এবং সবাই ডি ব্লকের মূল, সবাই ডি ব্লকের মূল, সবাই ডি ব্লকের মূল। আমি আর এক্সাম্পল লিখলাম না এই জায়গায়। ডায়াচুম্বকত্ব কাদের মধ্যে দেখা যায়, ডায়াচুম্বকত্ব মূলত আমরা দেখতে পাবো, এই ডায়াচুম্বকত্ব আমরা মূলত দেখতে পাবো, আমরা লেখায় দিছি না, গ্রুপ 1 ও গ্রুপ 2 এর, গ্রুপ 1 ও গ্রুপ 2 এর আয়নে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর আয়নে। কারণ একটা জিনিস চিন্তা করো, গ্রুপ 1 এর আয়ন মানে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস মানে কি 1s2 2s2 2p6, তাহলে এখানে কোনো বিজোড় ইলেকট্রন আছে, কোনো বিজোড় ইলেকট্রন নাই। গ্রুপ 1 এ কিন্তু বিজোড় ইলেকট্রন থাকে, কারণ গ্রুপ 1 এ s অরবিটালে একটা ইলেকট্রন থাকতেছে, কিন্তু গ্রুপ 1 এর যে আয়ন আছে সেই আয়নের মধ্যে কিন্তু কোনো বিজোড় ইলেকট্রন নাই। যার মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন নাই সে ডায়াচুম্বক, যার মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন নাই সে ডায়াচুম্বক। আবারও বলতেছি, যার মধ্যে কোনো বিজোড় ইলেকট্রন নাই সে ডায়াচুম্বক, যার মধ্যে বিজোড় ইলেকট্রন আছে সে প্যারাচুম্বক। আর প্যারাচুম্বকটা যখন একদম তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা ফেরোচুম্বক, এক্সাম্পল ফেনিকো। এখন আমাদের একটা জিনিস জানতে হবে এখান থেকে, সেটা হচ্ছে যে ডি ব্লকের মৌল হওয়া সত্ত্বেও ডায়াচুম্বক, এরকম আছে কিছু যারা ডি ব্লকের মৌল হয়েও ডি ব্লকের নামের কলঙ্ক, যে ডি ব্লকের মৌল হওয়া সত্ত্বেও, ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও, ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও, ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও ডায়াচুম্বক, ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও ডায়াচুম্বক, ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও ডায়াচুম্বক। এরকম আমাদের কি কয়জন আছে, এরকম হচ্ছে কাজিনের স্কার্ট, কাজিনের স্কার্ট, কাজিনের স্কার্ট, কাজিনের স্কার্ট। কা দিয়ে কি আসে, কপার প্লাস, নে দিয়ে কি আসে, নিকেল 2+,
সরি এটা দিয়ে যে দিয়েছে জিঙ্ক 2+, নি দিয়ে কিছু নাই, নি দিয়ে আমাদের কিছু নাই, আমাদের হচ্ছে নি দিয়ে কিছু থাকে না, কাজ ইন স্কার্ট এটা দিয়েছে স্ক্যান্ডিনিয়াম 3+, আর স্কার্টের ট দিয়ে টাইটেনিয়াম 4+। এই চারজন যে আছে এরা ডি ব্লকের মৌল। কপার 2+, কিন্তু একজন হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক, খেয়াল করে দেখো কপার 2+ একজন প্যারাম্যাগনেটিক। ইলেকট্রন বিন্যাস যদি তুমি চিন্তা করে দেখো, কপার 2+ এর মধ্যে দেখবা 3d9 আছে, কপার 2+ এর মধ্যে 3d9 আছে, 3d9 থাকা মানে কি, 3d9 থাকা মানে কপার 2+ হচ্ছে আমাদের 5টা ঘর, 5টা ঘরে হচ্ছে যে আমাদের এই 8টা ইলেকট্রন, এটা একটা বিজোড় ইলেকট্রন, একটা বিজোড় ইলেকট্রন পেয়ে গেছি। বাট কপার প্লাস যে আছে, কপার প্লাসে কিন্তু হচ্ছে 3d10, কপার প্লাসে কিন্তু 3d10 হয়ে যায়। সো কপার প্লাস কিন্তু আমাদের কোনো বিজোড় ইলেকট্রনের অভাবে সে ডায়াচুম্বক হিসেবে কাজ করতেছে। জিঙ্ক 2+, ও তো জিঙ্ক তো আমাদের অবস্থান্তর ধাতুই না, স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক তো অবস্থান্তর ধাতুই না। সো যারা অবস্থান্তর ধাতু না তারা তো অবশ্যই হচ্ছে যে আমাদের অবস্থান্তর ধাতু না হইলে সে তো ডায়াচুম্বকই হবে, অবস্থান্তর ধাতু হইলে সে প্যারাচুম্বক হবে, অবস্থান্তর ধাতু না সে ডায়াচুম্বক। টাইটেনিয়াম 4+, এটা কিন্তু একটা অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু হওয়া সত্ত্বেও সে আমাদের কি ডায়াচুম্বক। তাহলে দেখো এই টাইটেনিয়াম আর কপার এই দুজন অবস্থান্তর ধাতু হওয়া সত্ত্বেও ডায়াচুম্বক, টাইটেনিয়াম এবং কপার এই দুজন অবস্থান্তর ধাতু হওয়া সত্ত্বেও ডায়াচুম্বক, আর জিঙ্ক আর স্ক্যান্ডিনিয়াম তো অবস্থান্তর ধাতুই না। তাহলে যদি বলে যে আমাদের, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই আমাদের কপার প্লাস আর টাইটেনিয়াম 4+, এই দুইজন অবস্থান্তর ধাতু হওয়া সত্ত্বেও আমাদের ডায়াচুম্বক, আর জিঙ্ক 2+ আর স্ক্যান্ডিনিয়াম এরা তো অবস্থান্তর ধাতুই না, সেটা তো ডায়াচুম্বক হবেই, এটাই স্বাভাবিক, কারণ প্যারাচুম্বকত্ব অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য। প্যারাচুম্বকত্ব কার বৈশিষ্ট্য? অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা এবার আসো যে আমাদের নেক্সট কথা হচ্ছে প্রভাবকীয় ধর্ম। নেক্সট কথা হচ্ছে প্রভাবকীয় ধর্ম। প্রভাবকীয় ধর্ম নিয়ে আমরা মূলত রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার মধ্যে ভালো করে পড়ি। এই চ্যাপ্টারে আমরা প্রভাবকীয় ধর্ম নিয়ে বেশি জানি না, এতটুকু জানো যে ডি ব্লকের মৌল প্রভাবক হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে দেখাই, এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যে আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার হয়? আয়রন ব্যবহার হয়। তারপর যদি আমি তোমাকে বলি এই যে আমাদের এই ইথিন থেকে ইথেন তৈরি হচ্ছে, এখানে আমাদের কি প্রয়োজন হয়? নিকেল প্রভাবক প্রয়োজন হয়। ইথিন থেকে ইথেন তৈরি হচ্ছে, তখন আমাদের কি প্রয়োজন হয়? তখন আমাদের নিকেল প্রভাবক প্রয়োজন হয়েছে। দাঁড়াও এক মিনিট। আচ্ছা আসো যেখানে ছিলাম আমরা, সো এদের মধ্যে প্রভাবকীয় ধর্ম দেখা যায়। সো বেসিক্যালি প্রভাবক কি করে? প্রভাবক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। প্রভাবকের কাজ কি? প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতি বৃদ্ধি করা। আবার কিছু প্রভাবক আছে যারা বিক্রিয়ার গতি হ্রাসও করতে পারে। প্রভাবক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, আবার কিছু প্রভাবক আছে বিক্রিয়ার গতি হ্রাসও করতে পারে, ঠিক আছে। সো এখন যে জিনিসটা আমরা জানি যে প্রভাবকীয় ধর্ম, এখানে আমাদের অধিশোষণের মাধ্যমে, মানে দুইটা টাইপ বলা আছে যে প্রভাবকীয় প্রভাবন ক্রিয়া দুই ভাগে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন, আর একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন। তাই দুইটার নাম জাস্ট একটু জেনে রাখো। প্রভাবক ক্রিয়া দুইটা ভাবে হয় আমাদের। প্রভাবক ক্রিয়া হয় আমাদের দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বর হচ্ছে অধিশোষণের মাধ্যমে। তোমাদের স্যার আপু অসুস্থ, দোয়া করে আপুর জন্য। তো এই আপু অসুস্থ দেখে তার ক্লাস আমরা রাখতেও পারতেছি না এখন, তো এই জন্য একটু পরে হয়তো ইংরেজি ক্লাসটা দিব। আর তোমাদের বইয়ের কাজ করতেছিল, তার মাঝে আবার অসুস্থ হয়ে গেছে, এই জন্য এখন কাজও করতে পারতেছে না। এখন দোয়া করো যেন হচ্ছে যে আপু সুস্থ হয়ে যায়, সুস্থ না হলে দেখা যাবে তোমাদের পড়াইতেও পারবে না, তখন আমি পড়ে যাবো আরেক বিপদে, যে হচ্ছে যে আমি পড়ার টিচার খুঁজে পাবো কই। সো আপুর জন্য দোয়া করো যেন আপু দ্রুত সুস্থ হয়ে যায়। আচ্ছা আসো, সো হচ্ছে যে আমাদের এই অধিশোষণ, আচ্ছা অধিশোষণের মাধ্যমে আমাদের তাহলে দেখো যে প্রভাবক ক্রিয়া কিসের মাধ্যমে হচ্ছে, দেখো এক নাম্বার হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন, এবং এর পরেরটা হচ্ছে কি আমাদের সেকেন্ড কথাটা হচ্ছে যে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ায় প্রভাবন। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। ভয় পাওয়ার কিছু নেই, আপু তোমাদের পড়াইতে পারবে, বাট হয়তো এখন অসুস্থ, তো এই জন্য হয়তো এই মাসে আপুর ক্লাস বা একটু পরের দিকে রাখবো। আচ্ছা এখন তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের অধিশোষণের মাধ্যমে প্রভাবন, আর একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন। এই দুইটা হচ্ছে আমাদের, আমরা বায়োলজি কেমিস্ট্রি গুলো আগায় রাখি, তারপর আমরা যখন ইংরেজি আসবে তখন আমরা ইংরেজিতে সময় বেশি দিব, কোনো প্রবলেম নেই, চিন্তার কোনো কারণ নেই, তোমরা একদমই ভয় পেও না। আমরা হচ্ছে যে তোমাদের সুন্দর মতো সবকিছু শেষ করে দিব, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা তো তাহলে দেখো আমাদের প্রভাবকীয় ধর্ম, আমরা দুইটা জিনিস এক্সাম্পল দেখা দিলাম। প্রভাবক ক্রিয়া আমাদের হয় অধিশোষণের মাধ্যমে প্রভাবন হয়, আর অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে আমাদের প্রভাবন হয়। এই দুই প্রক্রিয়া
ক্রিয়ায় আমরা প্রভাবন ঘটে থাকে। এখন কথা হয়েছে যে আমাদের এই প্রভাবক ক্রিয়ায় বেসিক্যালি কি করা হয়, সক্রিয় শক্তি হ্রাস করে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করা হয়। যে আমাদের যে ধনাত্মক প্রভাবক আছে, আমাদের যে ধনাত্মক প্রভাবক আছে, এই ধনাত্মক প্রভাবক আমাদের মূলত কি করে, ধনাত্মক প্রভাবক আমাদের হচ্ছে সক্রিয়ণ শক্তি বৃদ্ধির মাধ্যমে, সক্রিয়ণ শক্তি বৃদ্ধির মাধ্যমে, সক্রিয়ণ শক্তি বৃদ্ধির মাধ্যমে ধনাত্মক প্রভাবক আমাদের সক্রিয়ণ শক্তি বৃদ্ধির মাধ্যমে আমাদের এই ধনাত্মক প্রভাবক কি করে, ধনাত্মক প্রভাবক হচ্ছে সক্রিয় শক্তি বৃদ্ধির মাধ্যমে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। সক্রিয় শক্তি এই অ্যাডমিশন সিজনটায় মানে খুব ক্রিটিক্যাল একটা সময়। এই সময়টায় তোমাদের সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করবে যেন আল্লাহ আমি এই 7-8 মাস সুস্থ থেকে পরিশ্রম করতে পারি। কারণ তুমি যদি একবার অসুস্থ হয়ে যাও না, তাহলে কিন্তু তুমি পড়ে যাবে, আর উঠে দাঁড়াইতে পারবে না। আমাদের হচ্ছে যে মানে অনেক স্টুডেন্ট আমরা লাস্ট ইয়ারও দেখছি, বেসিক্যালি মেয়েদের মধ্যে অসুস্থ হওয়ার প্রবণতাটা অনেক বেশি। সো অনেকেই অসুস্থতার জন্য পড়া কমপ্লিট করতে পারতো না, অসুস্থ হয়ে গেছে, পড়তে পারতেছে না, বা ঠিকঠাক মতো পড়তেছে, এক সপ্তাহ অসুস্থ, পড়ার মধ্যে গ্যাপ চলে আসছে। আবার লাস্ট ইয়ার আমাদের খুবই একটা ভালো স্টুডেন্ট ছিল মমো, তো ভিএনসি ছিল, ও আমাদের আলফার একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট থেকেই ও ছিল আমাদের সাথে। সো ও হচ্ছে তোমার অনেক ভালোই করতো, আমাদের রেজাল্ট সবসময় টপ মার্ক পেতো, বাট পরীক্ষার আগে ওর কোভিড হয়ে গেছে। তো আমি ফোন টোন দিলাম, কান্নাকাটি করতেছে, পরে বুঝাইলাম যে দাও পরীক্ষা। তো ওর সিরিয়াল আমরা অনেক ভালো এক্সপেক্ট করছিলাম যে না, ও আমার চিন্তা ভাবনা ছিল ও টপ 200-র মধ্যে থাকবে, বাট এক্সামের আগে সিক হওয়ার কারণে ওর সিরিয়াল মনে হয় 3000-3500 প্লাস সিরিয়াল আসছে। সো এই জন্য সুস্থতা খুব ইম্পর্টেন্ট। তোমাদের সুস্থতা যেমন ইম্পর্টেন্ট, আমাদের সুস্থতাও খুব ইম্পর্টেন্ট। ধরো আমি এক খুব মেজর সিভিয়ার অসুস্থ হয়ে গেলাম, তখন দেখা যাবে যে আমি পড়াইতে পারতেছি না, কারণ আমি অন্য কাউকে দিয়ে হয়তো পড়াবো, বাট হচ্ছে যে সেটা আমার মতো কোয়ালিটিফুল হয়তো হবে না। সো দ্যাটস ওয়াই তোমরা দুই পক্ষের জন্যই দোয়া করো একটু, যে যেন তোমরাও সুস্থ থাকো, আমরাও সুস্থ থাকি, আমরা যেন এই অ্যাডমিশন জার্নিটা সুন্দর মতো তোমাদের সাথে চলতে পারি। কারণ আমাদেরও কিন্তু অনেক কাজ, ধরো তোমার প্রত্যেকদিন ক্লাস নেওয়া, এক্সাম নেওয়া, সলভ ক্লাস দেওয়া, সো প্রায় 3টা কাজ আমার মেজর থাকে প্রতিদিন। সো এই জিনিসগুলো মেনটেন করার জন্য আমার সুস্থতাটাও খুব দরকার, তোমাদের আপু আছে, আপুর সুস্থতাও অনেক দরকার, এবং হচ্ছে তোমাদের সুস্থতাও দরকার। সো নিজের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, যেন অ্যাডমিশন জার্নিটা আমরা আমাদের 100% ইফোর্ট দেওয়ার মতো সুস্থতা নিজেদের মধ্যে রাখতে পারি। আচ্ছা, সক্রিয়ণ শক্তির মাধ্যমে বিক্রিয়ার বেগ, আমাদের সক্রিয়ণ শক্তি হ্রাসের মাধ্যমে, সক্রিয়ণ শক্তি হ্রাসের মাধ্যমে আমাদের বিক্রিয়ার বেগ বৃদ্ধি করা হয়, বিক্রিয়ার বেগ বৃদ্ধি করা হয়। সক্রিয় শক্তি হ্রাসের মাধ্যমে আমাদের কি করা হয়, বিক্রিয়ার বেগ বৃদ্ধি করা হয়। সক্রিয় শক্তি হ্রাসের মাধ্যমে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করা হয় আমাদের ধনাত্মক প্রভাব। ঋণাত্মক প্রভাব সেম কাজ করে, সক্রিয় শক্তি কমানোর মাধ্যমে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে। আচ্ছা, এবার আসুন যে আমাদের জটিল যৌগ গঠন, রঙিন যৌগ গঠন। আমরা প্রথমে আসি হচ্ছে আমাদের রঙিন যৌগ গঠন। রঙিন যৌগ আর জটিল যৌগ আসলে এক সূত্রে গাঁথা, রঙিন যৌগ গঠন। তো রঙিন যৌগ গঠন বেসিক্যালি আমাদের এই ডি ব্লকের যে মৌলগুলো আছে, এই ডি ব্লকের মৌলগুলো আমাদের রঙিন যৌগ গঠন করে। ডি ব্লকের মৌল রঙিন যৌগ গঠন করে কারা, রঙিন যৌগ গঠন করে হচ্ছে আমাদের এই ডি ব্লক মৌলগুলা। ডি ব্লকের মধ্যে কোন মৌলগুলা, অবস্থান্তর ধাতু যারা আছে, অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু যারা আছে, এই অবস্থান্তর ধাতু মূলত হচ্ছে আমাদের এই রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর ধাতু মূলত আমাদের কি করে, এই রঙিন যৌগ গঠন করে। তো এই যে রঙিন যৌগ গঠন করা, এখানে আমাদের কিছু ছোট ছোট কথা আমরা একটু জানবো। এক নম্বর কথা হচ্ছে যে আমাদের এক নম্বর একটা পয়েন্ট হচ্ছে ডিজেনারেট অরবিটাল। ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল মানে হচ্ছে সমশক্তির অরবিটাল। ডিজেনারেট অরবিটাল বলতে বেসিক্যালি কি বোঝায়, সমশক্তির অরবিটাল, সমশক্তির অরবিটাল, অরবিটাল, অরবিটাল। ডিজেনারেট অরবিটাল মানে হচ্ছে সমশক্তির অরবিটাল। ডিজেনারেট অরবিটাল মানে সমশক্তির অরবিটাল। নন ডিজেনারেট অরবিটাল মানে কি, নন ডিজেনারেট অরবিটাল মানে হচ্ছে অসম শক্তির অরবিটাল, অসম শক্তির অরবিটাল। আমরা যদি ডি উপশক্তি স্তর দেখি, ধরো আমি ডি উপশক্তি স্তর নিয়ে কথা বলতেছি, ডি উপশক্তি স্তরের মধ্যে আমাদের 5টা অরবিটাল আছে, 5টা অরবিটাল আছে। কয়টা অরবিটাল, 5টা অরবিটাল আছে। আমাদের ডি উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টা, অরবিটাল হচ্ছে আমাদের 5টা। এক নাম্বার হচ্ছে আমাদের ডি এক্স ওয়াই, দেন হচ্ছে আমাদের ডি ওয়াই জেড, দেন হচ্ছে আমাদের ডি জেড এক্স, দেন হচ্ছে আমাদের ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ার। আমাদের এই 5টা
আমাদের অরবিটাল রয়েছে। ডি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা? 5টা। এই 5টা অরবিটালের শক্তি সমান। এই অরবিটালের শক্তি যায় এটারও তা, এটারও তা, এটারও তা, এটারও তা। এই 5টা অরবিটালের শক্তি সমান হয়। 5টা অরবিটালের শক্তি কি হয়? সমান হয়। এই যে শক্তি সমান সমশক্তির অরবিটাল, এটাকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। আর এই যে শক্তিটা যদি সমান না হয়, কোনো কারণে তাদের শক্তিটা যদি আমরা নষ্ট হয়ে সমান না থাকে, তখন সেটাকে বলা হয় নন ডিজেনারেট অরবিটাল। এই ডিজেনারেট অরবিটাল, নন ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল মানে সমশক্তির অরবিটাল থেকে আমাদের অসম শক্তির অরবিটাল কখন তৈরি হয় জানো? কিসের প্রভাবে জানো তৈরি হয়? এই ডিজেনারেট টু নন ডিজেনারেট হয় হচ্ছে আমাদের লিগ্যান্ডের প্রভাবে। কিসের প্রভাবে? আমাদের লিগ্যান্ডের প্রভাবে। লিগ্যান্ডের প্রভাবে ডিজেনারেট অরবিটাল নন ডিজেনারেট অরবিটালে কনভার্ট হয় কিসের প্রভাবে? লিগ্যান্ডের প্রভাবে। এই যে আমাদের লিগ্যান্ড আছে, লিগ্যান্ড মানে কি আসলে? লিগ্যান্ড, লিজেন্ড আমরা বলি না, লিগ্যান্ড। লিগ্যান্ড আসলে কি? লিগ্যান্ড বেসিক্যালি বোঝায় যার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন, মুক্তজোড় ইলেকট্রন বহনকারী, মুক্তজোড় ইলেকট্রন বহনকারী, মুক্তজোড় ইলেকট্রন বহনকারী, মুক্তজোড় ইলেকট্রন বহনকারী আমাদের মূল যৌগ বা আয়ন। মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন যে রয়েছে তাকে আমরা কি বলি? লিগ্যান্ড বলি। মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন যে আছে তাকে আমরা লিগ্যান্ড বলি। মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন, মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন, একে আমরা কি বলি? যৌগ বা আয়ন, একে হচ্ছে আমরা লিগ্যান্ড বলি। মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা লিগ্যান্ড বলি। সো লিগ্যান্ডের প্রভাবে, কিসের প্রভাবে? আমাদের লিগ্যান্ডের প্রভাবে। সো এই মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন যে আছে, এই যৌগ বা আয়নকে আমরা কি বলি? লিগ্যান্ড বলি। সো এই ডিজেনারেট অরবিটাল, নন ডিজেনারেট, আম্মু এক মিনিট, এই আম্মু সিলাই কাজটা পরে করা যায়? হ্যাঁ শব্দ হচ্ছে, পরে করো। আচ্ছা, সো দেখো এই যে আমাদের ডিজেনারেট অরবিটাল থেকে নন ডিজেনারেট অরবিটাল হয়, এটা আমাদের কিসের প্রভাবে হয়? লিগ্যান্ডের প্রভাবে হয়। লিগ্যান্ডের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন হচ্ছে আমাদের লিগ্যান্ড। মুক্তজোড় ইলেকট্রন বহনকারী যৌগ বা আয়ন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লিগ্যান্ড বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলে লিগ্যান্ড বলা হয়। যেমন হচ্ছে তোমার H2O, H2O, এখানে আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, তাহলে এটা একটা লিগ্যান্ড। তারপর হচ্ছে আমাদের NH3 মুক্তজোড় ইলেকট্রন আছে, লিগ্যান্ড। দেন হচ্ছে OH- মুক্তজোড় ইলেকট্রন আছে, লিগ্যান্ড। দেন হচ্ছে আমাদের CN- মুক্তজোড় CN- এর মধ্যে আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে। সো এটা আমাদের একটা লিগ্যান্ড। সো যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে তারাই কি হিসেবে আচরণ করে? তারাই আচরণ করে হচ্ছে আমাদের লিগ্যান্ড হিসেবে আচরণ করে। ভুল বলছি, CN এর ক্ষেত্রে এখানে মুক্তজোড় ইলেকট্রন, ঠিক আছে? CN এর ক্ষেত্রে এই জায়গায় মুক্তজোড় ইলেকট্রন আমাদের, তাহলে CN যে আছে, CN-টা হচ্ছে আমাদের লিগ্যান্ড। তারপর হচ্ছে আমাদের ক্লোরিন, ক্লোরিন আয়নের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তো ক্লোরিন কি আমাদের একটা লিগ্যান্ড। সো যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে তারাই আমাদের কি হিসেবে আচরণ করবে? লিগ্যান্ড হিসেবে আচরণ করবে। এবং এই লিগ্যান্ডের প্রভাবে আমাদের যে ঘটনাটা ঘটবে, এই নন ডিজেনারেট ও ডিজেনারেট অরবিটাল সমশক্তির অরবিটাল অসমশক্তির অরবিটালে কনভার্ট হবে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের এই DXY, DYZ, DZX, এই তিনটা অরবিটালকে আমরা বলি নন এক্সিয়াল সেট অরবিটাল। এদেরকে কি বলি আমরা? এদেরকে আমরা বলি নন এক্সিয়াল সেট অরবিটাল। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন এদের নন এক্সিয়াল সেট অরবিটাল বলি? আমি তোমাকে একটা ছবি দেখাবো, একটা ছবি দেখাইলে তুমি বুঝতে পারবা যে কেন এদের নন এক্সিয়াল সেট অরবিটাল বলি। এদেরকে কেন নন এক্সিয়াল সেট অরবিটাল বলি, খেয়াল করে দেখো। আমাদের এই হচ্ছে যে আমাদের এইটা ধরো হচ্ছে যে আমাদের একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ধরো জেড অ্যাক্সিস। DXY মানে কি? এটা তাহলে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা জেড। DXY মানে হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝে আমাদের হচ্ছে অরবিটালটা থাকবে। অরবিটাল কোথায় থাকবে? এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝে, নট এক্স এবং ওয়াই অ্যাক্সিসের উপরে। কোথায় থাকবে? এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝে থাকবে, এক্স এবং ওয়াই অ্যাক্সিসের উপরে থাকবে না, উপরে থাকবে না। এদেরকে আমরা বলি নন এক্সিয়াল সেট, বা এদেরকে নন এক্সিয়াল সেট অরবিটাল, বা এদেরকে বলা হয় T2G অরবিটাল, T2G অরবিটাল বলা হয়। আর এই DX² - Y² এবং DZ² এদেরকে আমরা বলি এক্সিয়াল সেট অরবিটাল। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি এক্সিয়াল সেট অরবিটাল, বা এদেরকে প্রকাশ করা হয় EG দিয়ে প্রকাশ করা হয়। এদেরকে কি দিয়ে প্রকাশ করি? এদেরকে প্রকাশ করি EG দিয়ে। তাহলে আমাদের এই ডিজেনারেট অরবিটাল থেকে নন ডিজেনারেট অরবিটালে কনভার্টের জন্য দায়ী কে? লিগ্যান্ড দায়ী। এই লিগ্যান্ডের প্রভাবে আমাদের কি হয় যে আমাদের ডিজেনারেট অরবিটালগুলো নন ডিজেনারেট অরবিটালে কনভার্ট হয়, শক্তির পার্থক্য ক্রিয়েট হয়। এতটুকু জানবা
আর এখানে আরেকটা কথা জানবা যে আমাদের এখানে এক্সিয়াল সেট আর নন এক্সিয়াল সেট পরীক্ষায় বলতে পারে কোনটা T2G অরবিটাল নয়, কোনটা EG অরবিটাল। সো আমাদের T2G অরবিটাল বলি আমরা কাদের, যারা নন এক্সিয়াল সেট, যারা এক্সিস এর উপর নাই, এক্সিস এর মাঝে আছে তাদেরকে বলে নন এক্সিয়াল সেট। আর যারা এক্সিস এর উপরে আছে তাদেরকে আমরা বলি এক্সিয়াল সেট অরবিটাল। তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি এক্সিয়াল সেট অরবিটাল। তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে এক্সিয়াল সেট অরবিটাল বলি, ঠিক আছে। সো এই হচ্ছে যে আমাদের ডি ব্লকের মৌল রিলেটেড, আমাদের হচ্ছে রঙিন যৌগ গঠন রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কিছু কথার মধ্যে একটা। এখন কথা হচ্ছে আমাদের এই যে লিগ্যান্ড যে আছে, এই লিগ্যান্ড গুলার মধ্যে আমাদের দেখা যায় যে শক্তির যে তারতম্য হচ্ছে, এই লিগ্যান্ডের প্রভাবে শক্তির যে তারতম্য হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে যে আমাদের এই লিগ্যান্ডের প্রভাবে, এই ডিজেনারেট অরবিটাল যে আমাদের নন ডিজেনারেট অরবিটালে তৈরি হলো, আমাদের হচ্ছে এই লিগ্যান্ডের প্রভাবে আমাদের হচ্ছে এই ডিজেনারেট অরবিটাল থেকে আমাদের কি তৈরি হয়েছে, ডিজেনারেট অরবিটাল থেকে আমাদের নন ডিজেনারেট অরবিটাল তৈরি হয়েছে, ডিজেনারেট অরবিটাল তৈরি হয়েছে। তাহলে লিগ্যান্ডের প্রভাবে আমাদের কি হয়েছে, এই লিগ্যান্ডের প্রভাবে ডিজেনারেট অরবিটাল থেকে নন ডিজেনারেট অরবিটাল তৈরি হয়, এবং এখানে কি হয়, এখানে এই যে আমাদের 5টা ডি অরবিটাল ছিল, আমাদের এখানে 5টা ডি অরবিটাল ছিল, এখানে dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার, এই যে আমাদের 5টা ডি অরবিটাল ছিল। এই 5টা ডি অরবিটালে আমাদের কি হচ্ছে, 5টা ডি অরবিটাল ছিল। এই 5টা ডি অরবিটাল গুলা আমাদের হচ্ছে সমশক্তির অরবিটাল থেকে অসমশক্তির অরবিটাল তৈরি হয়েছে, এবং শক্তির যখন তারতম্য হবে তখন তো তারা আর একসাথে থাকবে না, এখানে আমাদের উচ্চ শক্তির অরবিটাল গুলা উপরে চলে যায়। এই দুইটা থাকে আমাদের এক্সিয়াল সেট গুলা হয় উচ্চ শক্তির অরবিটাল, আর আমাদের নন এক্সিয়াল সেট গুলা হয় নিম্ন শক্তির অরবিটাল। এই যে শক্তির তারতম্য হচ্ছে এবং এখানে অরবিটাল গুলোর বিভক্তিকরণ হচ্ছে, উচ্চ শক্তি নিম্ন শক্তি, এভাবে যে অরবিটালের বিভক্তিকরণ হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলা হয়। এটাকে কি বলা হয়, ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলা হয়। তাহলে আমাদের এই এক্সিয়াল সেটগুলা উচ্চ শক্তির অরবিটাল হয়, নন এক্সিয়াল সেটগুলো নিম্ন শক্তির অরবিটাল হয়, এবং এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এটাকে কি বলা হয়, ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলা হয়, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলা হয়। এই যে আমাদের ভাগ হয়ে যাচ্ছে, এটাকে বলে ক্রিস্টাল ফিল্ড ফলাফল। বলতে পারে পরীক্ষায় আসতে পারে এই সংজ্ঞাটা, যে আমাদের এই সংজ্ঞাটা এরকম বইয়ে বলা, দেখবে যে লিগ্যান্ডের প্রভাবে অবস্থান্তর ধাতুর আয়নে, বা এই যে ডি অরবিটালের শক্তির যে আমাদের উচ্চ শক্তির অরবিটাল এবং নিম্ন শক্তির অরবিটাল তৈরি হচ্ছে, বা সহজ ভাষায় বলতে সমশক্তির অরবিটাল থেকে যে অসমশক্তির অরবিটাল তৈরি হচ্ছে, এটাকে বলে ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলা। এটাকে কি বলা হয়, ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এই শক্তির তারতম্যের কারণে কিন্তু আমাদের রঙিন যৌগ জটিল যৌগ তৈরি হয়। ক্রিস্টাল ফিল্ড ফলাফল। এখন আমাদের এখানে লিগ্যান্ড যে আছে, লিগ্যান্ডের মধ্যে কিছু লিগ্যান্ডকে বলা হয় উইক ফিল্ড লিগ্যান্ড, কিছুকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। মানে উইক ফিল্ড লিগ্যান্ড তাহলে আমাদের কি তৈরি করবে, দেখা যায় এই শক্তির পার্থক্যটা সে তত বেশি তৈরি করতে পারবে না, এজন্য বলে উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে পানি। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তাহলে আমাদের কি হবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অনেক বেশি আমাদের শক্তির তারতম্য ক্রিয়েট করতে পারবে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলা হয় হচ্ছে আমাদের সায়ানাইডকে বলা হয় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলা হয়। তো পরীক্ষায় আসতে পারে যে কোনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কোনটা আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড হচ্ছে পানি, আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড আমাদের। আচ্ছা, এরপর আসে জটিল যৌগ। আমি আমার লাইফে যখন জটিল যৌগ দেখছি ছোটবেলায়, জটিল যৌগ আমি একটা ভাবেই মনে রাখতাম যে থার্ড ব্রেকেট থাকলে সে হচ্ছে জটিল যৌগ, তাহলে আসা যাক আমাদের জটিল যৌগ গঠন। থার্ড ব্রেকেট আছে তো জটিল যৌগ হয়ে গেছে। এখন দেখো, ধরো আমি তোমাকে একটা জটিল যৌগ দিয়ে আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, এবং এই প্রশ্নটাই পরীক্ষার মধ্যে তোমাদের আসবে। যে ধরো আমি তোমাকে একটা জটিল যৌগ দিলাম, জটিল যৌগ দিয়ে আমি তোমাকে বললাম CuNH3 4, আর এখানে ব্র্যাকেট দিয়ে বললাম হচ্ছে +2। এখন বললাম এখান থেকে দুইটা প্রশ্ন তোমাকে করা হতে পারে, যে কোনো একটা জটিল দিয়ে যৌগ দিয়ে তোমাকে বলতে পারে এখানে কপারের জারণ সংখ্যা কত, বলো কপারের জারণ সংখ্যা কত, সেটা তোমার কাছে জিজ্ঞেস করতে পারে, প্রথম কথা। 2 নম্বর কথা তোমার কাছে জিজ্ঞেস করতে পারে কপারের সন্নিবেশ সংখ্যা কত, ঠিক আছে। এই দুইটা প্রশ্ন তোমার কাছে হতে পারে। তো কপারের জারণ সংখ্যা কত, এখানে দেখো এখানে অ্যামোনিয়া একটা যৌগ, যে কোনো যৌগ বা মৌলের জারণ সংখ্যা কত, 0। তাহলে এই যৌগটার জারণ সংখ্যা 0।
এটার জারণ সংখ্যা 0, তাহলে এখানে আছে কপার, কপারের তাহলে +2, সেই কপারের +2 এর জন্যই এই পুরাটার জারণ মান হয়েছে +2। এই যে আমাদের পুরা থার্ড ব্র্যাকেটের ভেতর যা আছে পুরাটার জারণ মান +2, এই পুরাটার জারণ মান যে +2 এটা কার বদৌলতে হয়েছে? এই যে পুরাটার জারণ মান যে +2 এটা কার বদৌলতে হইলো? এই +2 জারণ মানটা, পুরাটার জারণ মান যে +2 এটা কিন্তু হয়েছে এই কপারের জন্য পুরাটার জারণ মান +2 হয়েছে, কপারের কারণে পুরোটার জারণ মান +2 হয়েছে, কপারের কারণে এই পুরোটার জারণ মান +2 হয়েছে, কপারের কারণে পুরোটার জারণ মান হচ্ছে +2 হয়েছে, কপারের কারণে পুরোটার জারণ মান আমাদের +2 হয়েছে। তাহলে এই কপারের জারণ সংখ্যা কত? এখানে কপারের জারণ সংখ্যা এখানে +2 বলতে পারি। আর কপারের সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা মানে এই কপারের সাথে কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়েছে, তুমি জাস্ট এখানে লিগ্যান্ড কয়টা আছে সেটা দেখবা, ততই সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড কয়টা আছে? লিগ্যান্ড আছে 4টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত? 4। তুমি জাস্ট আবারও বলতেছি, তুমি জাস্ট লিগ্যান্ড কয়টা আছে দেখবা, লিগ্যান্ড দেখে তুমি বলে দিবা সন্নিবেশ সংখ্যা কত, লিগ্যান্ড যতটা সন্নিবেশ সংখ্যা ততটা। সো বেসিক্যালি আমাদের এই কপার 2+ আমাদের হচ্ছে এই অ্যামোনিয়া, 4টা অ্যামোনিয়ার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। লাস্ট দিন মনে সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আমি তোমাদের একটু তালিম দিছি। তাহলে আমাদের এই যে লিগ্যান্ড, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এই 4টা লিগ্যান্ড আমাদের যুক্ত হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। সো এই জন্য সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা 4। এখন যদি তোমাকে আমি এটা দিই FeCN6, FeCN6, আর এবং এখানে তোমাকে আমি বললাম হচ্ছে এই পুরোটা জারণ মান হচ্ছে -3 বলছি। এখন তুমি এখান থেকে আমাকে আয়রনের জারণ মান বলবা, আয়রনের জারণ মান বলবা, এবং হচ্ছে তুমি আমাকে আয়রনের সন্নিবেশ সংখ্যা বলবা, আয়রনের জারণ মান বলবা এবং আয়রনের সন্নিবেশ সংখ্যা বলবা। আমি কিন্তু পরীক্ষায় দিব, জটিল একটা যৌগ দিয়ে বলবে জারণ মান বলো, এই সন্নিবেশ সংখ্যা বলো। বলো একজন -3 বলছে, যে -3 বলছে তাহলে ধরে দিতে হবে মাইর। খেয়াল করো সায়ানাইডের জারণ মান আমরা একটু আগে এই জন্য এখানে সায়ানাইড লেখা আছে, সায়ানাইডের জারণ মান কত? -1। তাহলে এটা -1, 6টার -6, আর এটা যদি -3 হয় তাহলে দেখো আয়রন -6 ইজ ইকুয়াল টু -3, তাহলে আয়রন কত হবে? আয়রন হবে আমাদের হচ্ছে -3, এখানে আমাদের +6, তাহলে আয়রন হচ্ছে +3, যার মানে এখানে +3। আর সন্নিবেশ সংখ্যা আমরা কয়টা দেখতেছি? 6টা, মানে লিগ্যান্ড দেখতেছি আমরা 6টা, তাহলে সন্নিবেশ সংখ্যা আমাদের কত? 6। আচ্ছা, এদের সংকরায়ন নিয়ে কিছু প্রশ্ন তোমাদের আছে, সংকরায়ন রিলেটেড প্রশ্নগুলো আমরা সংকরায়নের ক্লাস যখন করব তখন তোমাদের সংকরায়ন রিলেটেড প্রশ্নগুলোর উত্তর দিব, এখন আমরা সংকরায়নের দিকে যাচ্ছি না। সো এই হচ্ছে আমাদের ডি ব্লক রিলেটেড কথাবার্তা। ডি ব্লকের ক্ষেত্রে রঙিন যৌগ নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে, এরা কি কালার বর্ণ যৌগ তৈরি করে সেগুলা তুমি যদি মনে রাখতে পারো রাখো, নাহলে তোমার হচ্ছে যে মনে রাখার দরকার নেই কার কয়টা রঙিন যৌগ আছে না আছে। তুমি অবশ্যই একটা জিনিস একটু কাজ করবা, সেটা হচ্ছে 30 পর্যন্ত সবার ইলেকট্রন বিন্যাস একটু শিখে রাখবা, যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত আমরা বেসিক্যালি পারি, বাট 21 থেকে 30-এর যে ইলেকট্রন বিন্যাস এবং কার কয়টা বিজোড় ইলেকট্রন আছে এটা একটু শিখে রাখবা। 21 থেকে 30-এর ইলেকট্রন বিন্যাস, এটা আমি তোমাকে লিখে দিচ্ছি, এখানে এক পেজ খালি রাখো, যে 21 থেকে 30 পারমাণবিক সংখ্যার, 21 থেকে 30 পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাস একবার একটু খাতায় লিখে রাখবা। পারমাণবিক সংখ্যার হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস ও, ইলেকট্রন বিন্যাসটা ও হচ্ছে যে 21 থেকে 30-এর ইলেকট্রন বিন্যাস ও কার কয়টা বিজোড় ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রনের সংখ্যাটি একটু দেখে রাখবা, তাহলে সেটা তোমাদের জন্য একটু ভালো হবে। আচ্ছা, এবার আসো আমাদের এফ ব্লকে যাই। এফ ব্লকের মধ্যে আমাদের মোট 2টা সিরিজ আছে। এফ ব্লকে আমাদের কয়টা সিরিজ আছে? এফ ব্লকে আমাদের 2টা সিরিজ আমাদের এফ ব্লকের মধ্যে রয়েছে, একটাকে বলি আমরা ল্যান্থেনাইট সিরিজ আর একটাকে বলি অ্যাক্টিনাইট সিরিজ। এফ ব্লকে কয়টা সিরিজ আমাদের? এফ ব্লকে আমাদের 2টি সিরিজ, 2টি সিরিজের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এখন প্রশ্ন হচ্ছে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইটের মধ্যে, ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে আমাদের অ্যাক্টিনাইট সিরিজ। এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্থানাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজ এই দুজনের মধ্যে, এই অ্যাক্টিনাইট সিরিজ, এই ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ এই দুজনের মধ্যেই আমাদের হচ্ছে 15টা করে মৌল আছে। পরীক্ষায় যদি আসে ল্যান্থানাইট সিরিজে কয়টা মৌল, উত্তর হচ্ছে 15টা মৌল। পরীক্ষায় যদি আসে অ্যাক্টিনাইট সিরিজে কয়টা মৌল, উত্তর হচ্ছে 15টা মৌল। ল্যান্থানাইট সিরিজের মৌল কয়টা? 15টা। অ্যাক্টিনাইট সিরিজের মৌল কয়টা? 15টা। সো ল্যান্থানাইট অ্যাক্টিনাইট উভয় সিরিজের মৌল সংখ্যা কত? 15টা করে মৌল। তাইলে এফ ব্লকে মৌল কেন 27টা? এফ ব্লকে মৌল কয়টা? এফ ব্লকে মৌল হচ্ছে 27টা মৌল। প্রশ্ন আসতে পারে এফ ব্লকে মৌল কেন 27টা? তার উত্তর হচ্ছে ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনাইট, আর হচ্ছে আমাদের অ্যাক্টিনাইটের পর থোরিয়াম,
এই তিনজন যে আছে এই তিনজন বিশ্বাসঘাতকতা করছে। এই তিনজন কি করছে? এই তিনজন বিশ্বাসঘাতকতা করেছে। তিনজনই আমাদের কি করেছে? তিনজনই আমাদের বিশ্বাসঘাতকতা করেছে। কার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমাদের হচ্ছে এই ল্যান্থেনাইডের সাথে তিনজনই বিশ্বাসঘাতকতা করছে। কেমনে তারা বিশ্বাসঘাতকতা করছে? সেটা হচ্ছে এই ল্যান্থেনাইড 57, তার সর্বশেষ ইলেকট্রন যায় 5d1 এ। ল্যান্থেনাইড হচ্ছে 57, তার সর্বশেষ ইলেকট্রন যায় হচ্ছে 5d1 এ, সর্বশেষ ইলেকট্রন যায়। অ্যাক্টিনাইড হচ্ছে 89 আর থোরিয়াম হচ্ছে 90। অ্যাক্টিনাইডের শেষ ইলেকট্রন যায় 6d1 এ, থোরিয়ামের শেষ ইলেকট্রন যায় হচ্ছে 6d2 তে। ল্যান্থেনাইড আমাদের 57, শেষ ইলেকট্রন যায় হচ্ছে 5d1 এ। অ্যাক্টিনাইড 89, শেষ ইলেকট্রন যায় 6d1 এ। থোরিয়াম 90, শেষ ইলেকট্রন যায় হচ্ছে 6d2 তে যায়। ঠিক আছে, শেষ ইলেকট্রন কোথায় যায়? শেষ ইলেকট্রন যায় হচ্ছে আমাদের 6d2 তে যায়। এই তিনজন হচ্ছে আমাদের ডি ব্লকের মৌল। এই তিনজন আমাদের কি? ডি ব্লক। সো এই তিনজনকে যদি বাদ দাও, 30 - 3 কত? 27। 30 - 3 কত? 27 আসে আমাদের। ঠিক আছে, এফ ব্লকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই এফ ব্লকের ক্ষেত্রে আমরা আন্ত অবস্থান্তর মৌল দেখতে পাই। আন্ত অবস্থান্তর মৌল, আন্ত অবস্থান্তর মৌল। এফ ব্লকের ক্ষেত্রে আমরা আন্ত অবস্থান্তর মৌল দেখতে পাই। এই আন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশনাল মেটাল, আন্ত অবস্থান্তর মৌল বা এটাকে আমরা বলি ইনার ট্রানজিশনাল মেটাল বলা হয়। ইনার ট্রানজিশনাল মেটাল বা মৌল বলছো, মলিকিউল বলো। এই আন্ত অবস্থান্তর মৌলের মধ্যে কি থাকতে হবে? এই আন্ত অবস্থান্তর মৌলের মধ্যে এই এফ ব্লক 1 থেকে 13, মানে কোন একটা আয়ন, এই আন্ত অবস্থান্তর মৌলের মধ্যে এই শর্তটা নাই যে এফ ব্লকেরই হইতে হবে। আন্ত অবস্থান্তরের মধ্যে শর্ত বেসিক্যালি হচ্ছে কোন একটা আয়নের যদি এই F1 থেকে F30 থাকে, F1 থেকে F30 থাকে ইলেকট্রন বিন্যাসে, তাহলে সে আন্ত অবস্থান্তর মৌল হবে। এই কারণে আন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশনাল মেটাল এর সংখ্যা হচ্ছে 28টা। এটা একটু আচ্ছা এইভাবে লিখলে তুমি পাবো 24, 28টা। এটা একটু আমাদের চমকা যাওয়ার মতো প্রশ্ন। এটা 2017 18-19 সেশনে মেডিকেল আসছে যে ইনার ট্রানজিশনাল মেটাল কয়টা? ইনার ট্রানজিশনাল মেটাল আমাদের 28টা। কেন ইনার ট্রানজিশনাল মেটাল 28টা? আবারও কেন 28টা? ভালো করে খেয়াল করে দেখো, আমার কথাটা শোনো। সেটা হচ্ছে আমাদের এই আন্ত অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের মধ্যে শর্তে উল্লেখ করা ছিল তাকে আগে ডি ব্লকের মৌল হইতে হবে। ডি ব্লকের মৌল হওয়ার পর তার যদি হচ্ছে যে আমাদের কি সিচুয়েশন, প্রথমে সে ডি ব্লকের মৌল কিনা সেটা হচ্ছে কথা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ডি ব্লক মৌল হওয়ার পর তার মধ্যে কি হইতে হবে? যে আমাদের ডি অরবিটাল অসম্পূর্ণ হইতে হবে, তাইলে সে অবস্থান্তর হবে। আন্ত অবস্থান্তরের মধ্যে সেরকম যুক্তি নাই যে ডি ব্লকে এফ ব্লকই হইতে হবে, যে কোনো ব্লকের মৌল হইলেই চলবে, কিন্তু তার আয়ন, সুস্থিত আয়নের মধ্যে আমাদের এই F1 থেকে F30 হইতে হবে। সো এফ ব্লকে যে 27টা আছে সেই 27টা তো আমাদের অবস্থান্তর হচ্ছে, তার সাথে এই থোরিয়াম যে আছে, এই থোরিয়াম TH এর যে থোরিয়ামের যে আয়ন, থোরিয়ামের আয়নের মধ্যে এফ ব্লকটা আমাদের কি থাকে? থোরিয়ামের যে আয়ন আছে থোরিয়ামের মধ্যে এফ ব্লকটা আমাদের অসম্পূর্ণ থাকে। এফ ব্লকটা আমাদের এরকম অসম্পূর্ণ থাকে থোরিয়াম আয়নের মধ্যে। এই জন্য এই 27 প্লাস থোরিয়াম মিলে ইনার ট্রানজিশনাল মেটাল কয়টা? 28টা। ঠিক আছে, এই 27 প্লাস থোরিয়াম মিলে ইনার ট্রানজিশনাল মেটাল কয়টা? 28টা। তো এটা পরীক্ষার মধ্যে আসে, ইনার ট্রানজিশনাল মেটাল কয়টা? ইনার ট্রানজিশনাল মেটাল হচ্ছে আমাদের 28টা। এখন আসো আমরা এই সিরিজ গুলা নিয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আমাদের সিরিজ গুলোর মধ্যে আমাদের প্রথমে আসে ল্যান্থানাইড সিরিজ, তারপর আসে আমাদের অ্যাক্টিনাইড সিরিজ। প্রথমে আসে আমাদের ল্যান্থানাইড সিরিজ। প্রথমে আসে কি আমাদের? প্রথমেই আসে হচ্ছে আমাদের ল্যান্থানাইড সিরিজ। প্রথমেই আসে হচ্ছে আমাদের ল্যান্থানাইড সিরিজ। এই ল্যান্থানাইড সিরিজকে বলা হয়, এই ল্যান্থানাইড সিরিজে যারা আছে তাদেরকে বলা হয় বিরল আচ্ছা, ল্যান্থানাইড সিরিজ লিখে ফেলছো, লিখে ফেললে একটু জায়গা রেখে আমার জন্য একটা জিনিস লেখো। আচ্ছা না, ল্যান্থানাইড সিরিজের পর ওইটা লিখবো, মনে করে দিও। আচ্ছা, ল্যান্থানাইড সিরিজ, ল্যান্থানাইড সিরিজ বা এদেরকে আমরা বলি বিরল মৃত্তিকা। ল্যান্থানাইড সিরিজ বা একে বলা হয় বিরল মৃত্তিকা, বিরল মৃত্তিকা বা রেয়ার এলিমেন্টস অফ আর্থ। এদেরকে খুব বেশি পাওয়া যায় না, রেয়ার এলিমেন্টস অফ আর্থ, এদেরকে খুব বেশি পাওয়া যায় না, এদেরকে বলা হয় রেয়ার এলিমেন্টস অফ আর্থ। ঠিক আছে, এখন দেখো এই ল্যান্থানাইড সিরিজের বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলতে চাই, বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর কথা হচ্ছে এরা ভারী ধাতু। আমরা ডি ব্লকেও ভারী ধাতু পাইছি, এফ ব্লকেও ভারী ধাতু পাচ্ছি। বাট আবারও বলতেছি, পরীক্ষার মধ্যে যদি থাকে যে কোন ব্লকের মৌলগুলা ভারী ধাতু, উত্তর ডি ব্লক দিবা। কারণ এফ ব্লকের ল্যান্থানাইড ভারী ধাতু, অ্যাক্টিনাইড কিন্তু তেজস্ক্রিয় ধাতু, সে কিন্তু ভারী না। ঠিক আছে, তাহলে ল্যান্থানাইড সিরিজ কি আমাদের? এরা হচ্ছে ভারী ধাতু। এরা কি আমাদের? এরা হচ্ছে ভারী ধাতু। এরা কি আমাদের? এরা হচ্ছে ভারী ধাতু। প্রথম কথা হচ্ছে এরা কি? এরা হচ্ছে ভারী ধাতু। 2 নম্বর কথা হচ্ছে যে এদের মধ্যে আমরা আন্ত অবস্থান্তর মৌল দেখতে পাই, আন্ত অবস্থান্তর মৌল দেখতে পাই। এই আন্ত অবস্থান্তর মৌল
কতগুলো বর্ণযুক্ত এবং জটিল যৌগ গঠন করে। এই ল্যান্থেনাইট সিরিজের মধ্যে আমরা আন্ত অবস্থান্তর ধাতু দেখতে পাই, আন্ত অবস্থান্তর ধাতু দেখতে পাই। একটা এক্সাম্পল পরীক্ষার মধ্যে বারবার আসে, আবারও বলতেছি সেরিয়াম। আন্ত অবস্থান্তর ধাতু আরো আছে, বাট এই সেরিয়ামের এক্সাম্পলটা পরীক্ষার মধ্যে আসে। নিচের কোনটা আন্ত অবস্থান্তর ধাতু? উদাহরণ হিসেবে সেরিয়াম দেয়। সো যেটা আসে পরীক্ষা সেটা জেনে রাখা ভালো। এদের প্রধান ও অধিকতর স্থায়ী জারণ অবস্থা হচ্ছে +3। এদের প্রধান ও অধিকতর স্থায়ী জারণ মান হচ্ছে আমাদের +3। প্রধান ও অধিকতর স্থায়ী জারণ মান কত? +3 হচ্ছে এদের প্রধান ও অধিকতর স্থায়ী জারণ মান। এই যে আমাদের ল্যান্থেনাইট, এরা অতিবেগুনি ও অবলোহিত রশ্মিকে শোষণ করে দৃশ্যমান পরিসরে বিকিরণ করতে পারে। সো এই ল্যান্থেনাইট সিরিজের এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা অতিবেগুনি আর হচ্ছে কি আমাদের অতিবেগুনি ও অবলোহিত। অতিবেগুনি ইংরেজিতে হচ্ছে আলট্রাভায়োলেট। অতিবেগুনি ইংরেজিতে হচ্ছে আলট্রাভায়োলেট। অবলোহিত ইংরেজি হচ্ছে ইনফ্রারেড। অতিবেগুনি এবং হচ্ছে অবলোহিত এই দুই আলো শোষণ করে আমাদের দৃশ্যমান পরিসরে বিকিরণ করতে পারে। দৃশ্যমান বা ইংরেজিতে যেটাকে বলা হয় ভিজিবল রে, দৃশ্যমান বা ভিজিবল রে পরিসরে বিকিরণ করতে পারে। দৃশ্যমান পরিসরে কি করতে পারে? বিকিরণ করতে পারে। দৃশ্যমান পরিসরে তারা কি করতে পারে? তারা বিকিরণ করতে পারে। ঠিক আছে, অতিবেগুনি ও অবলোহিত আলো শোষণ করে একে দৃশ্যমান পরিসরে বিকিরণ করতে পারে। এই জন্য তাদেরকে ব্যবহার করা হয় সানগ্লাস এবং ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত গগলস। ওয়েল্ডিং হচ্ছে ঝালাইয়ের কাজ করার জন্য এরকম একটা গগলস সামনে রাখেন। সো কারণ এখান থেকে ঝালাই করার সময় ইনফ্রারেড আলোটা আসে, আর সানগ্লাসটা মূলত আলট্রাভায়োলেট রে প্রতিরোধে সাহায্য করে। এই জন্য এদেরকে কোথায় ব্যবহার করা হয়? সানগ্লাস ও ওয়েল্ডিং এর কাজে। এই ওয়েল্ডিং এর কাজের সময় ব্যবহৃত গগলসে। ওয়েল্ডিং এর কাজের সময় ব্যবহৃত গগলসে। ঠিক আছে, তাহলে সানগ্লাস ও ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত যে গগলস আছে, সেই গগলসে আমাদের কি ব্যবহার করা হয়? গগলসে হচ্ছে যে আমাদের এই ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলো ব্যবহার করে। তাহলে ল্যান্থেনাইট সিরিজের প্রথম কথা ভারী ধাতু, তারপর হচ্ছে আন্তঃঅবস্থান্তর ধাতু, প্রধান ও অধিকতর স্থায়ী জারণ মান +3, অতিবেগুনি ও অবলোহিত আলো শোষণ করে। অতিবেগুনি ও অবলোহিত আলো যে আছে, সেই আলো শোষণ করে দৃশ্যমান পরিসরে বিকিরণ করতে পারে। তাহলে আমাদের এই আলোগুলোকে শোষণ করে কোন পরিসরে বিকিরণ করে? তারা দৃশ্যমান পরিসরে তারা বিকিরণ করতে পারে। ঠিক আছে, এতটুকু লেখা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজের আমাদের বৈশিষ্ট্যগুলা। অ্যাক্টিনাইট সিরিজের কথা যদি আমরা বলি, এই অ্যাক্টিনাইট সিরিজ মূলত ভারী ধাতু হয়। অ্যাক্টিনাইট সিরিজ মূলত কি হয়? ভারী ধাতু হয়। অ্যাক্টিনাইট সিরিজ মূলত তেজস্ক্রিয় ধাতু হয়। অ্যাক্টিনাইট সিরিজ এই অ্যাক্টিনাইট সিরিজ এরা মূলত আমাদের কি হয়? অ্যাক্টিনাইট সিরিজ আমাদের হচ্ছে মূলত এরা তেজস্ক্রিয় ধাতু হয়। অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে আমাদের বেসিক্যালি তেজস্ক্রিয় ধাতু হয় এরা। প্রথমত এদের ঘনত্ব খুব বেশি, ব্যতিক্রম হচ্ছে থোরিয়াম। এদের ঘনত্ব খুব বেশি হয়। ঘনত্ব খুব বেশি, আমরা ইয়াতেও ঘনত্ব খুব বেশি দেখছি না, ডি ব্লকের মধ্যে। এদের ঘনত্ব খুব বেশি। যদি বলে এই অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে ঘনত্ব কার কম, এটা হচ্ছে আমাদের থোরিয়াম বা টিএইচ যে আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিনাইট সিরিজ হওয়া সত্ত্বেও তার ঘনত্ব আমাদের খুব কম হয়, ব্যতিক্রম। এর ঘনত্ব বেশি হয় না। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের একটু তুলনামূলক বেশি। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের কেমন হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের ক্ষেত্রে বেশি হয়। 4 নম্বর কথা হচ্ছে যে এদের ক্ষেত্রে আমরা মনে রাখবো এরা হচ্ছে বাতাসের সংস্পর্শে মলিন ও কম সক্রিয় হয়ে যায়। এই অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলা বাতাসের সংস্পর্শে মলিন ও কম সক্রিয় হয়ে যায়। বাতাসের সংস্পর্শে মলিন ও কম সক্রিয় হয়। বাতাসের সংস্পর্শে কি হয়? বাতাসের সংস্পর্শে মলিন ও কম সক্রিয় হয়। বাতাসের সংস্পর্শে কি হয়? মলিন ও কম সক্রিয়
হয়। তারপর হচ্ছে সূক্ষ্ম চূর্ণ অবস্থায় এই মৌলগুলা অত্যন্ত সক্রিয় অবস্থায় থাকে। এরা হচ্ছে সূক্ষ্ম চূর্ণ অবস্থায়, এদেরকে ছোট 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 চূর্ণ অবস্থায় যদি রাখো, সূক্ষ্ম চূর্ণ অবস্থায় তারা হচ্ছে সক্রিয় হয়। সূক্ষ্ম চূর্ণ অবস্থায় তারা সক্রিয় হয়। সূক্ষ্ম চূর্ণ অবস্থায় তারা কি হয়? তারা সক্রিয় হয়। সূক্ষ্ম যে চূর্ণ অবস্থায় থাকে সেই সূক্ষ্ম চূর্ণ অবস্থায় তারা কি হয়? অনেক বেশি সক্রিয় হয়। তারপর হচ্ছে উত্তপ্ত পানি এবং লৌহ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারা হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ধরো পানির সাথে, এই হচ্ছে যে আমাদের এরা উত্তপ্ত পানি, গরম পানি, উত্তপ্ত মানে গরম পানি ও হচ্ছে আমাদের গরম পানি ও লঘু অ্যাসিড, গাঢ় অ্যাসিড না কিন্তু লঘু অ্যাসিড। স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই, কালকে এখান থেকে একটা ট্রু ফলস এর প্রশ্ন দিব, আমি বলে দিলাম। লঘু অ্যাসিডের সংস্পর্শে আমাদের হচ্ছে এই গরম পানি ও লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এরা হাইড্রোজেন গ্যাস তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে এরা। তারপর হচ্ছে যে আমাদের এই থোরিয়াম অক্সাইড, আর এদের উপর ক্ষার দ্রবণে প্রভাব নেই, মানে হচ্ছে এরা আমাদের এতে যৌগ সমূহ বেশি করে লাগবে না। আচ্ছা, থোরিয়া আর সেরিয়া, থোরিয়া মানে হচ্ছে THO2 ও সেরিয়া CEO2, থোরিয়া ও সেরিয়া, এই দুইজন যে আছে, এই দুইজন থোরিয়া ও সেরিয়া, এই দুইজনের আমাদের হচ্ছে মিশ্রণ হচ্ছে আমাদের ব্যবহার করা হয় হেডলাইট মানে যে আমাদের গাড়ির হেডলাইট, জাহাজের সার্চলাইট, এই জায়গাগুলো ব্যবহার করা হয়। হেডলাইট, জাহাজের সার্চলাইট, তারপর হচ্ছে যে আমাদের এই জায়গায় ব্যবহার করা হয় হেডলাইট, জাহাজের সার্চলাইট, এই জায়গায় আমাদের ব্যবহার করা হচ্ছে এদেরকে। সো এই হচ্ছে আমাদের অ্যাক্টিনাইড সিরিজের বৈশিষ্ট্য। এক নম্বর কথা, এরা তেজস্ক্রিয় ধাতু, ঘনত্ব খুব বেশি, ব্যতিক্রম থোরিয়াম, এর ঘনত্ব কম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের বেশি হয়। বাতাসের সংস্পর্শে এরা মলিন ও কম সক্রিয় হয়ে যায়, মানে বাতাসের সাথে রিঅ্যাকশনে তাদের যে অ্যাক্টিভিটি সেটা কমে যায়। সূক্ষ্ম চূর্ণ অবস্থায় তারা সক্রিয় হয়। গরম পানি ও লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারা হাইড্রোজেন গ্যাস তৈরি করে। থোরিয়া আর সেরিয়া, এর যে মিশ্রণ আছে, এই মিশ্রণ ব্যবহার করা হয় হেডলাইট ও জাহাজের সার্চ লাইটে ব্যবহার করা হয়। ঠিক আছে, এতটুকু লেখা হয়েছে। একটা প্রশ্ন উত্তর দাও। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? নিকেল 2+, কারণ খেয়াল করে দেখো স্ক্যান্ডিনিয়াম এটা তো আমাদের অবস্থান্তর ধাতুই না, জিঙ্ক 3+ বলতে কিছু পসিবল, জিঙ্ক 2+ হয় আমাদের, ম্যাগনেসিয়াম তো ডি ব্লকই না, তাহলে আমাদের নিকেল 2+ যেটা, এটাই আমাদের রঙিন যৌগ গঠন করে। এটাই কি করে আমাদের, এটাই হচ্ছে যে আমাদের রঙিন যৌগ গঠন করে, এটাই আমাদের রঙিন যৌগ গঠন করে, এটা ছাড়া অন্য কেউ রঙিন যৌগ গঠন করবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের যত পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে, পর্যায়বৃত্ত ধর্মগুলা আমরা দেখলাম যে কোনটার কি পর্যায়বৃত্ত ধর্ম, কোনটার মধ্যে কি দেখা যায়। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই জায়গাগুলো আমরা পড়েছি। ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে। ওকে, থ্যাংক ইউ অল।